আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাভারে 2 শিশু ধর্ষক আটক, আসামিদের দ্রুত গ্রেফতারে কমবে অপরাধ বলছেন বিশ্লেষকরা। ভাসানচরে যেতে রোহিঙ্গাদের নিরুৎসাহিত করছে এনজিওরা, নিরাপদ আশ্রয় বেছে নেওয়ার পরামর্শ। চট্টগ্রাম বন্দরে 28 বছর ধরে পড়ে আছে বিভিন্ন দাহ্য পদার্থ, আমদানিতে কড়াকড়ি আরোপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। যশোরের শার্শায় অসহায় মানুষের পাশে মিজানুর রহমান চালু করেছেন ফ্রি খাবার বাড়ি। সাভারের আশুলিয়ায় 9 বছর বয়সী 3 শিশু এবং 12 বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় 6 অক্টোবর আশুলিয়ার উত্তর মোল্লাপাড়া এলাকায় হেলাল উদ্দিন চকলেট কিনে দেওয়ার প্রলোভন দিয়ে ধর্ষণ করে। শিশু 3টি অসুস্থ হয়ে পড়লে গতরাতে ঘটনাটি পুলিশকে জানানো হয়। রাতেই ধর্ষণকারীকে আটক করা হয়। অন্যদিকে বৃহস্পতিবার সাভার বাস স্ট্যান্ড এলাকায় আরেক শিশুকে ধর্ষণের অভিযোগে জিয়াউদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের বিষয়টি সামনে আসার সাথে সাথে ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ র্যাবের অভিযানে অল্প সময়ের মধ্যেই ধরা পড়ে অপরাধীরা। বিশেষজ্ঞরা বলছেন, এরকমভাবে পুলিশ বাহিনী তৎপর থাকলে কমবে অপরাধ, আর অপরাধীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি সামাজিক মূল্যবোধ দৃঢ় করারও পরামর্শ তাদের। রিপোর্ট মাহমুদ হাসানের। স্বামীকে সঙ্গে নিয়ে সিলেটের এমসি কলেজে বেড়াতে আসলে 7 দুর্বৃত্ত ওই দম্পতিকে ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন গৃহবধূ। ওই দিনই তরুণীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লস্কর, রবিউল ইসলাম সহ আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। সিলেটের ঘটনার পরপরই নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় স্থানীয় সন্ত্রাসী গ্রুপ দেলোয়ার বাহিনী। ঘটনার পরপরই দ্রুততার সাথে দেলোয়ার সহ 11 জনকে গ্রেফতার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ দমনে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা দরকার। শুধুমাত্র আইন প্রণয়ন করেই এই অপরাধের নিবারণ করা যাবে বলে অন্তত করতে পারছি। যে আইনই আছে সেই আইনটি যথাযথভাবে প্রয়োগ দরকার। ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড হতে পারে, এটা তো আমাদের দেশে ক্যাপিটাল পানিশমেন্টের প্রচলন তো আছে। সামাজিক মূল্যবোধের অবক্ষয়, পরিবার থেকে নৈতিক শিক্ষা না পাওয়ার কারণেই ধর্ষণের মতো জঘন্য অপরাধ ঘটছে। তরুণদের ফিরিয়ে আনতে হলে প্রথমত পরিবার সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে। ছেলে মেয়ে লিঙ্গ সমতা, ম্যাসকিউলিনিটির যে কনসেপশন, সেটাকে ব্রেকডাউন করতে হবে। এটি কারিকুলাম শিক্ষা ব্যবস্থায় করতে হবে এবং সর্বোপরি আইন শৃঙ্খলা এখানে আনতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে বিভিন্ন পক্ষ থেকে। তবে শুধু আইন দিয়ে এ ধরনের অপরাধ দমন করা যাবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বাগেরহাটের শরণখোলায় দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। রাতে সাদ্দাম হোসেনকে আটক এবং নিহত জ্যোৎস্নার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড। কনস্টেবল সাদ্দাম শরণখোলার থাফালবাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
উন্নয়ন সংস্থাগুলো নেতিবাচক প্রচারণা সহ নানা কারণে ভাষান্তরে যেতে আগ্রহী নয় রোহিঙ্গারা। বিশ্লেষকরা বলছেন, ভাষান্তরে সংস্থাগুলোর কার্যক্রম পরিচালনা ও পর্যটন শহর কক্সবাজারে আরাম আয়েশ ও সুবিধাজনক পরিবেশ না থাকায় রোহিঙ্গাদের নিরুৎসাহিত করছে তারা। তৃতীয় কোনো পক্ষের সুবিধা অসুবিধা প্রভাবিত না হয়ে নিজেদের কল্যাণে ভাষান্তরকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেওয়ার পরামর্শ তাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। টেকনাফ ও উখিয়ায় ক্যাম্প নির্মাণ করে রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। প্রতিনিয়তই বাড়ছে রোহিঙ্গাদের নতুন প্রজন্ম। ঘিঞ্জি ও জনবহুল হয়ে উঠেছে বাস্তুচ্যুত মানুষগুলোর অস্থায়ী আবাস। বাড়ছে পাহাড় ধস কিংবা দুর্যোগে প্রাণহানির শঙ্কাও। নিজের দেশে ফিরে যাওয়ার সময় সাপেক্ষ ও অনিশ্চিত। এসব বিষয় বিবেচনায় নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চরে নৌবাহিনীর সহায়তায় নির্মাণ করা হয়েছে রোহিঙ্গাদের আশ্রয়ন প্রকল্প। 13 কিলোমিটার দীর্ঘ ও 3 মিটার উঁচু বেড়িবাঁধ দিয়ে চরটিকে করা হয়েছে সুরক্ষিত। 1 লাখ মানুষ বসবাসের সুবিধা সম্বলিত এ প্রকল্পে 120টি গুচ্ছ গ্রামে অস্থায়ী অবকাঠামো তৈরির কাজও শেষ। আশ্রয় কেন্দ্র, থাকার ঘর, গুদামঘর, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, খেলার মাঠ, কবরস্থান সহ মাছ চাষের পুকুর সব সুবিধাই আছে। রেফিউজি ক্যাম্পগুলি আছে, সেখানে কিন্তু জনসংখ্যা বাড়ছে। সুতরাং এটার একটা প্র্যাকটিক্যাল সলিউশন দরকার আছে, এবং এই প্র্যাকটিক্যাল সলিউশনের দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে ভাষাঞ্চর একটা ভূমিকা রাখে। কারা যাবেন, কি ধরনের মানুষ যাবেন এবং সেখানে যাওয়ার পরে তারা কি করবেন, সেই বিষয়গুলি নিয়ে এক ধরনের দিক নির্দেশনা দিলে আমার মনে হয় যে আমাদের যারা আছেন শরণার্থী তারা যাবেন। বসবাসের উপযোগিতা যাচাইয়ে রোহিঙ্গাদের নেতা বা মাঝিরা প্রকল্প ঘুরে দেখে এসেছেন। শুরুতে সন্তুষ্ট হলেও ফিরে এসে ভোল্ট পাল্টেছে। নতুন ঠিকানায় যেতে অনাগ্রহ সৃষ্টিতে কাজ করছে একটি মহল। তখন তাদের যে পৈতৃক সংযোগ যেটি আছে, বাস্তবিকতার সাথে যে সংযোগ আছে, সেটি বিচ্ছিন্ন হয়। তারাও এখানে খুব বেশি আগ্রহ প্রকাশ করবে না। শরণার্থী আছেন, তাদের জন্য সুবিধা তৈরি করা হয়েছে, কিন্তু শরণার্থীদের দেখভাল করার জন্য যারা থাকবেন তাদের জন্য কোনো সুবিধা ওখানে তৈরি করা হয়নি। এই জন্য তারা আগ্রহী না। এখানে 5 স্টার হোটেল নাই, 3 স্টার হোটেল নাই, থাকা খাওয়া এসব সুবিধা, লজিস্টিক সুবিধা নেই। সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি দেওয়ার চেষ্টায় ভেসে থাকা 306 জন রোহিঙ্গাকে রাখা হয়েছে ভাষাঞ্চরে। তারা বেশ ভালোই আছে, এমনকি ঘূর্ণিঝড় আমফানে ক্ষতি না হওয়ায় চরটি ঝুঁকিমুক্ত। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, জোর করা হবে না কাউকেই। ইন্টারন্যাশনাল এনজিও ওরা ওদের বুঝাচ্ছে ওখানে যেও না, গেলে তোমরা বন্দী হয়ে থাকবা। হ্যাঁ, বাট বন্দী হয়ে থাকবে কেন? দুনিয়াতে বা লোক আয়ারল্যান্ডে থাকে না, বরং আয়ারল্যান্ড তো রিসর্ট, ওটা খুব সুন্দর এলাকা, এবং ওখানে গেলে তারা কিছু ইকোনমিক অ্যাক্টিভিটি করতে পারে। যারা ভাষাঞ্চরে স্থানান্তরে আপত্তি জানাচ্ছে তারা ঠিক কাজ করছে না বলেও ক্ষোভ জানালেন পররাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম বন্দরে 28 বছর ধরে পড়ে আছে আমদানি করা বিভিন্ন দাহ্য পদার্থ। বন্দরের সার্বিক নিরাপত্তা এসব পণ্য দ্রুত সরিয়ে নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। ঝুঁকি কমাতে রাসায়নিক পণ্য আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। আমদানি করা রাসায়নিক ও বিভিন্ন দাহ্য পদার্থ দীর্ঘদিন ধরে পড়ে আছে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেড ও ইয়ার্ডে। এসব পণ্য দেশের প্রধান সমুদ্র বন্দরে পড়ে থাকায় ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষকে। বিপজ্জনকভাবে দীর্ঘদিন রাসায়নিক ও দাহ্য পদার্থ পড়ে থাকার জন্য বন্দর ব্যবস্থাপনাকে দায়ী করেছেন ফ্রেইট অ্যান্ড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন এবং নাগরিক আন্দোলনের নেতারা। কোনটি আপনার বন্দরের জন্য ক্ষতিকারক হতে পারে, কোনটি দাহ্য পদার্থ, কোনটি আপনার বিস্ফোরক হতে পারে, এই ধরনের গবেষণা বা এই ধরনের কোনো এক্সপার্ট কিন্তু বন্দরে বা কাস্টমসে ওইভাবে নাই। বেআইনিভাবে যদি আসে তখন বন্দরে পড়ে থাকে, এটা তখন তা খালার দিতে পারে না। এখানে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার কারণে কাজটি হতে পারে। কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার আশঙ্কায় এসব রাসায়নিক ও দাহ্য পদার্থ দ্রুত সরিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে। পরপর 2টি চিঠি দিয়েছি এই অকালস্কৃত পণ্যগুলা যেগুলা নিলামযোগ্য সেগুলো নিলাম করার জন্য, যেগুলো ধ্বংসযোগ্য সেগুলো ধ্বংস করার জন্য। চট্টগ্রাম বন্দরের যে চিঠি, ওই চিঠিতে যেই রাসায়নিক পণ্যগুলোর কথা বলা আছে, এর মধ্যে অনেকগুলো দেখা গেছে আনম্যানিফেস্টেড অথবা আনকাউন্টেড অথবা নষ্ট হয়ে গেছে। এগুলো আমরা সামনে ধ্বংস করে দেব। ঝুঁকি কমাতে রাসায়নিক পদার্থ আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপের কথা বলছেন বন্দর কর্মকর্তা। আমরা এখন সিদ্ধান্ত পর্যায়ে আছি যে আমরা এলসিএল কোনো কেমিক্যালের জন্য এলসিএল কন্টেনার এলাও করব না। রাসায়নিক ও দাহ্য পদার্থ আমদানি ও বাজারজাতে মনিটরিং জোরদার করার কথাও বলছেন তারা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বগুড়ার যমুনা, বাঙালি এবং করতোয়া নদীর তীরবর্তী নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে চরাঞ্চলে ফসলের ক্ষেত। বাঙালি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন করে বন্যা কবলিত হয়েছে সারিয়াকান্দি পৌরসভার নিচু এলাকা সহ সদর ও হাটশেরপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। যশোরের শার্শায় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মিজানুর রহমান। মানব সেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় নাভারণে চালু করেছেন ফ্রি খাবার বাড়ি হোটেল। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। মোটর গাড়ির মেকানিক, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও উদ্ভাবন করেন নানান যন্ত্র, পেয়েছেন নানান পুরস্কার। মানবদরদী মিজানুর রহমান করোনা দুর্যোগে দাঁড়িয়েছেন দুস্থদের পাশে। নিজের জমি বিক্রি করে গড়ে তুলেছেন ফ্রি খাবার বাড়ি। মানসিক ভারসাম্যহীন সহ পথশিশু, ভিক্ষুক, ভ্যান ও রিক্সা চালক, এতিম শিশুরা প্রতিদিন পাচ্ছেন বিনামূল্যে খাবার। প্রতিদিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত খাবার খাওয়ানো হচ্ছে, পাশাপাশি বিতরণ করছেন মাস্ক ও গাছের চারা। মিজানুর রহমানের এই উদ্যোগে সহযোগিতা করছেন অনেকে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমার সময়গুলো আমি স্বেচ্ছায় এখানে ব্যয় করছি। এই মহৎ উদ্যোগে আমি আমার সামর্থ্য অনুযায়ী সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। যদি আমি পথের শিশুদের জন্য একটা পাগল মিসকিনের জন্য আমি খাদ্য দিতে পারি, তাহলে অনেক একটা অবদান আসবে। আজীবন অনাহারের পাশে থাকার অঙ্গীকার মিজানুর রহমানের। মানব সেবার পরে আর কোনো সেবা নাই, এটা মনে ধারণ করে আমি আমার মায়ের কাছ থেকে এটা শিখেছি। আমার মা কর্তকে পাড়ার থেকে, রাস্তা থেকে মানুষ ডেকে নিয়ে এসে নিজের খাবারও খাওয়াতে দেখেছি। এই হোটেলের দীর্ঘমেয়াদী পরিচালনার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস এই কর্মকর্তার। একজন মানুষই যথেষ্ট তার একটা অঞ্চলকে, তার একটা দেশকে সারা বিশ্বের কাছে, সারা দেশব্যাপী প্রচার করার জন্য। মিজানুর রহমানের এই মানবিক বোধ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। দর্শক, এবার সারা দেশে নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নারী ও শিশু ধর্ষণ ও খুনের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে দিনাজপুর, হিলি, ভোলা, নীলফামারী, যশোর, ঝিনাইদহ, খুলনা, লালমনিরহাট, মাগুরা, সিরাজগঞ্জ, বগুড়া, ঠাকুরগাঁও সহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ। রংপুরে উদীচী শিল্পী গোষ্ঠী এবং ছাত্র ইউনিয়ন সহ সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ প্রতিবাদ। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের প্রতিবাদে বেগমগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ সভা ও আলোক প্রজ্বলন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা। মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মানববন্ধন। পাবনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে আওয়ামী লীগের উদ্যোগে সুরক্ষা উপকরণ বিতরণ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মনাকষা গণহত্যা দিবস পালিত। মুজিব বর্ষ উপলক্ষে সিরাজগঞ্জে গণহত্যা অনুসন্ধান কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মুজিব বর্ষ উপলক্ষে বরগুনায় দেশের প্রথম নৌকা জাদুঘরের ভিত্তি স্থাপন। নড়াইলে 2 দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম। কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা প্রশাসনের উদ্যোগে 13 ভিক্ষুককে ব্যাটারি চালিত অটোরিকশা প্রদান। লালমনিরহাট, মুন্সিগঞ্জ ও সাতক্ষীরায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, সবজি বীজ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছে একুশে দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাভারে 2 শিশু ধর্ষক আটক, আসামিদের দ্রুত গ্রেফতারে কমবে অপরাধ, বলছেন বিশ্লেষকরা। ভাষান্তরে যেতে রোহিঙ্গাদের নিরুৎসাহিত করছে এনজিওরা, নিরাপদ আশ্রয় বেছে নেওয়ার পরামর্শ। চট্টগ্রাম বন্দরে 28 বছর ধরে পড়ে আছে বিভিন্ন দাহ্য পদার্থ, আমদানিতে কড়াকড়ি আরোপ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথে থাকুন।